উল্লাসে ফেটে পড়ল দর্শক। দূর থেকে তারা ভাবল এ বোধহয় আলোর খেলা। বিষয়টা মোটেই তা নয়। আলো নিয়ন্ত্রণ করছিল অরোরা লাইট সেট বাঁটুল। আলোর অত কারিকুরি জানলে আজ তাকে পেটে কিল মেরে অজ পাড়া গায়ে পড়ে থাকতে হয় না। এই অলৌকিক কাণ্ড দেখে সে গোঁ গোঁ করতে করতে শিব নেত্র হয়ে গেল। রামনন্দীর দাঁতে দাঁত লেগে গিয়ে ঠকাঠক শব্দ হতে লাগলো। হাঁ হয়ে গিয়ে কয়েকটা আলোর পোকা গিলে ফেলল খনি তফাদার। কর্ণে বেশধারী নুটু বৈরাগী কাটা কলা গাছের মতো মাটিতে ঠাস করে পড়ে গিয়ে মূর্ছা গেলেন। দুর্যোধন গড়াই চেঁচাতে লাগলেন, ভূত ভূত। সব মিলিয়ে দারুণ একটা গোলমাল পেকে উঠল। তাজ্জব ব্যাপার, সবাই হতভম্ব। অমন দশাশয়ী চেহারার নবীন সবার চোখের সামনে গায়েব হয়ে গেল কি করে? নির্ঘাত ভৌতিক ব্যাপার। বাস্তবে এ অসম্ভব। অতিথির আসনে বসেছিল গজাতান্ত্রিক। ভূত নিয়ে কারবার তার। এমন একটা ভৌতিক ঘটনার সাক্ষী হতে পেরে সে একেবারে আহ্লাদে আটখানা। ব্যাপারটা কি ঘটল বোঝার জন্যে তড়িঘড়ি ঢালু পাটাতন বেয়ে মঞ্চে উঠতে গেল, কিন্তু অদৃশ্য কোনো কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল পাশে। পায়ের শব্দ তুলে কে যেন পাটাতন বেয়ে নেমে গেল দ্রুত। গজাতান্ত্রিকের মতো ভূত সর্বজ্ঞ লোকের গায়েও কাঁটা দিয়ে উঠল। সে চেঁচিয়ে উঠে বলল, পাকড়ো পাকড়ো, পালিয়ে গেল। দুর্যোধন গড়াই ভয়ানক ঘাবড়ে গিয়ে বললেন, কার কথা বলছেন গজাবাবু? কে পালালো? ভয়ানক আফসোসের গলায় গজা বলল, ইস, আজই সেঞ্চুরি হয়ে যেত। সেঞ্চুরি? সে তো ক্রিকেটে হয় মশাই। আরে দৌড় মশাই, 99টাকে ধরেছি, এই ভূতটা ধরতে পারলেই 100 হয়ে যেত। ভূতের কারবারি হিসেবে এ তল্লাটে গজাতান্ত্রিকের বেশ নাম ডাক আছে। তারই জন্যে ধাপধারা গ্রাম মাধবপুরের নাম আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে লোক এসে তার কাছে ভূত তাড়ানোর দাওয়াই জানতে চায়। গজা তাদের মন্ত্র বলে দেয়, তাবিজ কবজ দেয়, ভূতে ধরা লোককে ঝাড়ফুঁক করে ভালো করে দেয়। মাধবপুরের অনেকে বলে গজাতান্ত্রিক ভূত নিয়ে লোফালোফি খেলে, ভূতের সঙ্গে কুস্তি লড়ে শরীর তাজা রাখে। অনেক ভূত তার খিদমতো খাটে। গজা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, তেনার উপস্থিতিটা আসরে এসেই আমি টের পেয়েছি। চারিদিকে একেবারে চিমসে মারা গন্ধ, অনেকটা চামচিকে মরে পচলে যেমন গন্ধ ছড়ায় আর কি। এ হলো ভূতের পারফেক্ট স্মেল। এখনো পাচ্ছি গন্ধটা। সবাই জোরে জোরে নাক টেনে গন্ধ শোকার চেষ্টা করলো। খনি তফাদার বলল, কই, তেমন গন্ধ তো পাচ্ছি না। পাচ্ছেন না মানে? আল বাত বেরোচ্ছে। নাকে সর্দি আছে কিনা দেখুন। এই সময় স্টেজের চারপাশে জড়ো হওয়া ভিড়ের মধ্যে থেকে কে যেন বলে উঠল, গুজবে কান দেবেন না, বুজরুকদের এড়িয়ে চলুন। ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন বরেন দত্ত। কথাটা তিনিই বলেছেন। বরেন দত্ত হলেন আশালতা মেমোরিয়াল হাই স্কুলের অঙ্কের মাস্টারমশাই। একই সঙ্গে তিনি মাধবপুরের বিজ্ঞান মঞ্চেরও প্রেসিডেন্ট। তাকে দেখি গজাতান্ত্রিক খানিকটা মিয়ে গেল। বরেন দত্ত অঙ্কে তুখোর, ভারী জেদি লোক। তার কথা কেউ অমান্য করলেই তিনি বলেন, বেশ তো, আমার কথা আমি অঙ্ক কষে প্রমাণ করে দিচ্ছি, এখন তুমি অঙ্ক কষে দেখাও আমার কথা ভুল। কেউ এই ফাঁদে পা দেয় না, কারণ সবাই জানে বরেন দত্তের সঙ্গে তারা পেরে উঠবে না। গজাতান্ত্রিক অঙ্কে কাঁচা। ছেলেবেলায় অঙ্ক দেখলেই তার ভয় করত, হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যেত। অঙ্কের মাস্টারমশাই মাধব দত্তের বেতের ভয়ে সে ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়েছিল। পরে কঠিন সাধনা করে তান্ত্রিক হয়ে ফিরে আসে। বরেন দত্তের বাবা ছিলেন মাধব দত্ত। বহুদিন হলো তিনি গত হয়েছেন। তাহলে কি হবে, বরেন দত্তকে দেখলেই গজার কেন জানি না মনে হয় মাধব দত্ত বেত হাতে ছুটে আসছেন। নাকে নস্যি নিয়ে ফ্যাচ ফ্যাচ করে দুবার হেঁচে বরেন দত্ত বললেন, গায়ের লোক এমনিতেই নানা কুসংস্কারে বিশ্বাস করে। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, মানুষ মঙ্গলে পাড়ি দিচ্ছে। এই যুগে যারা ভূত প্রেতের কথা বলে তারা হলো বুজরুক। এরা গুজব ছড়িয়ে মানুষকে একেবারে বিভ্রান্ত করতে চায়।
রহস্যময় কিছু ঘটতেই পারে, তবে তার বিজ্ঞানসম্মত কারণ খুঁজে বের করতে হবে। ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল। বোঝা গেল বরেন দত্তের কথা অনেকেরই পছন্দ হয়নি। দুর্যোধন গড়াই রেগেমেগে বললেন, হারে মশাই, রাখুন তো আপনার বিজ্ঞান। যাত্রার মঞ্চ থেকে ঘটোৎকচ ভ্যানিশ হয়ে গেল, শুনছেন কখনো এমন অশৈলী কথা? ভৌতিক কাণ্ড ছাড়া এ অন্য কিছু হতে পারে? বরেন দত্ত ঠান্ডা গলায় বললেন, শুনেছি ম্যাজিশিয়ানরা মঞ্চে অনেক কিছু ভ্যানিশ করে দেয়, তা সেসব কি সত্যি ভ্যানিশ না দেখার ভুল? এখানে কোন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখালো শুনি? আপনি নিজের চোখে ঘটোৎকচকে ভ্যানিশ হতে দেখেননি? বরেন দত্ত ঘাড় নেড়ে বললেন, দেখেছি। তা আপনার কি মনে হয়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন? বরেন দত্ত জবাব দিলেন, প্রকৃত কারণ অনুসন্ধান না করে আমি কিছু বলতে চাই না। দুর্যোধন গড়াই রেগেমেগে বললেন, রাখুন তো মশাই, যাত্রা সব বড় বড় কথা, আমরা সবাই ভুল দেখলাম না? সবাই আহাম্য। এ নির্ঘাত ভূতের কাণ্ড। ভূতের ক্ষেত্রে আপনার বিজ্ঞান একেবারে অচল। অনেকেই সায় দিল কথাটায়। ভিড়ের মধ্যে পটপট করে কিছু হাততালি পড়ল। পাল্লা আজকে ভূতের পক্ষেই ভারী। অনুকূলে হাওয়া পেয়ে বুকে সাহস এনে গজাতান্ত্রিক গলার শির ফুরিয়ে বলল, আমাদের নবীন মালাকার গেল কোথায়? সেই তো ঘটোৎকচের পাঠ করছিল, সে গায়ে ভয়ে কি করে? এ নিয়ে আপনার বিজ্ঞান কি বলছে? এবার বরেন দত্ত গলা চড়িয়ে বললেন, বিজ্ঞান অনেক কিছুই বলে, বিশুদ্ধ বিজ্ঞানের নাগাল পাওয়া বড় শক্ত, সেজন্যে অঙ্কের মাথা চাই। অঙ্কের কথা উঠতেই ভিড়ের মধ্যে কয়েকজনের মাথার আড়ালে টুক করে নিজেকে লুকিয়ে ফেলল গজাতান্ত্রিক। পকেট থেকে একখানা অঙ্কের খাতা বার করে তার উপর পেন্সিল দিয়ে ফসফস করে দুটো লাইন টেনে বরেন দত্ত বললেন, ধরুন এই হলো এক্স অক্ষ, হ্যাঁ, আর এই হলো ওয়াই অক্ষ। এই আমি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম। গজাতান্ত্রিক দেখল সমূহ বিপদ। বরেন দত্ত অঙ্ক কষতে শুরু করেছে। খানিক বাদে ঠিক প্রমাণ করে দেবে ভূত বলে কিছু হয় না। তখন কি হবে? সকলে মানতে বাধ্য হবে গজাতান্ত্রিক বুজরুক ব্যবসাটি যাবে। খাঁটি দুধ, খাঁটি ঘি, খাঁটি ছানা, ভক্তের আনাগোনা সব বন্ধ হয়ে যাবে। কিন্তু দৈব কৃপায় এ যাত্রা বেঁচে গেল গজাতান্ত্রিক। হঠাৎ শোনা গেল রাম নন্দীর তীব্র আর্তনাদ, খুন খুন! ভূতের রহস্য মিটতে না মিটতেই খুন! শীতের রাতে গা গরম করা যুগল উত্তেজনা কার না ভালো লাগে? সবাই ছুটল রাম নন্দীর গলার শব্দ লক্ষ্য করে। বরেন দত্তের অঙ্কের হাত থেকে রেহাই পেয়ে গজাতান্ত্রিকের মনটা একেবারে যেন হাত পা ছুঁড়ে নেচে উঠল। সেও ছুটে গেল উত্তেজনার উৎসের দিকে। ওদিকে বরেন দত্তের কোনো হেলদোল নেই। তিনি তখন উবু হয়ে বসে এক মনে পেন্সিল চিবিয়ে যাচ্ছেন। আসলে তিনি অঙ্কটা কষতে গিয়ে এক জায়গায় আটকে গিয়েছেন। অঙ্কটা মিলছে না। দৃশ্যটা দেখে আঁতকে উঠল সকলে। ঘটোৎকচ ভ্যানিশ রহস্য আরো ঘোরালো হয়ে উঠল। নবীনের খোঁজ পাওয়া গেল। সে মোটেই গায়েব হয়নি। সাজঘরের ভেতরে চিত হয়ে পড়ে আছে, জ্ঞান নেই। পোশাক বদলাবার জন্যে সাজঘরে ঢুকে রামনন্দী দেখেন মেঝেতে অনেক কাপড় চোপড় স্তূপাকারে পড়ে রয়েছে। তার মধ্যে থেকে নিজের গায়ের চাদরখানা খুঁজে বের করতে গিয়ে নবীনকে আবিষ্কার করেন রামনন্দী। পোশাকের স্তূপের আড়ালে লাশের মতো পড়ে আছে মেঝেতে। দৃশ্যটা দেখেই রামনন্দী খুন বলে চেঁচিয়ে ওঠেন। ফণি তফাদার নবীনের নাকের সামনে হাত রেখে বলল, শ্বাস পড়ছে। চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো নবীনের। তার চোখে মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। নবীন কয়েক মুহূর্ত অবাক বিস্ময়ে চেয়ে থেকে হঠাৎ ভূত বলে ডুকরে কেঁদে উঠল। গজাতান্ত্রিক উৎসাহের সঙ্গে বললেন, দেখেছিস নাকি ভাই? হ্যাঁ, কেমন দেখতে বলতো? ভয়ানক চেহারা, আর একটু হলেই ঘাড় মটকে দিত। ধুতির খুঁট থেকে নোট বই আর পেন বের করে ঝরঝর করে মন দিয়ে কিছু লিখতে লাগলো গজাতান্ত্রিক। একবার চোখ তুলে নবীনকে দেখে প্রশ্ন করলো, নামধাম কিছু বলল? জানি না, আমি দেখেই মূর্ছা যাই।
একরাশ বিরক্তি নিয়ে পেন বন্ধ করে গজাতান্ত্রিক দাঁত মুখ খিচিয়ে বলল, মূর্ছা যাওয়ার আর সময় পেলি না। দু চারটে ভালো কথায় পটিয়ে দুটো একটা মন্তর তন্তর জেনে নিলে তোর সিদ্ধি লাভ হয়ে যেত, সমস্ত দুঃখ কষ্ট সব ঘুচে যেত। গাড়ল কোথাকার। মাথায় হাত বুলিয়ে কাঁচু মাচু মুখ করে নবীন বলল, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। গজাতান্ত্রিক বলল, তুই দেখছি ভাই একেবারেই অকম্মা, একখানা ঢেঁড়স। এ সুযোগ আর তোর আসবে? সাধন ভজন ছাড়াই বারবার ভূত তোকে দেখা দেবে। কথা খুঁজে না পেয়ে নবীন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ওদিকে সবার কাছে বিষয়টা আরো গোল পাকিয়ে গেল। শেষ দৃশ্যে দিব্যি অভিনয় করছিল নবীন, সবাই দেখেছে। স্টেজ থেকেই সে গায়েব হয়ে গিয়েছে, সেটাও সবাই দেখেছে। তার ভ্যানিশ হওয়ার রহস্যটাই কেউ হজম করতে পারছে না। আবার দেখা যাচ্ছে নবীন ভ্যানিশ হয়নি, ভূত দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। নবীনকে জেরা করে যা জানা গেল তা মোটামুটি এই রকম। দ্বিতীয় দৃশ্যের পরে তার পোশাক পরিবর্তন হওয়ার কথা। পঞ্চম দৃশ্যে তাকে রাক্ষসের বেশে মঞ্চে আবির্ভূত হতে হবে। ওই দৃশ্যে মায়াবিদ্যায় পটু ঘটোৎকচ পঞ্চ পাণ্ডবকে দেখাবে তার ক্ষমতা কত। যুধিষ্ঠিরকে সাহস যোগাবে, জ্যাঠামশাই ভেবো না, কৌরবদের মেরে নিকেশ করে দিলাম বলে। পালায় এমনই লিখেছিল ফণী তফাদার। কিন্তু পোশাক বদলাতে গিয়ে রাক্ষসের পোশাকটা খুঁজে পাচ্ছিল না নবীন। হঠাৎ আয়নার মধ্যে দিয়ে সে দেখতে পায় পেছনে কে এক ভয়ঙ্কর দর্শন লোক দাঁড়িয়ে আছে। নবীন ঘাড় ঘোরাতেই গুটি গুটি পায়ে সে এগিয়ে আসে নবীনের দিকে। এই দৃশ্য দেখেই নবীন মূর্ছা গিয়ে মাটিতে পড়ে যায়। তারপরে তার আর কিচ্ছু মনে নেই। এ কথা শুনে সবার চোখগুলো পান্তুয়া হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। পঞ্চম দৃশ্যে দিব্যি দেখা গিয়েছে রাক্ষসের বেশ ধরে স্টেজে এন্ট্রি নিয়েছে ঘটোৎকচ, দাপটের সঙ্গে অভিনয় করেছে। নবীন যদি অজ্ঞান হয়ে পড়ে থাকে তাহলে ঘটোৎকচের হয়ে অভিনয়টা করলো কে? সেই ভূতটা। তারপর নুটু বৈরাগীর হাতে রাংকায় মোড়া কাঠের বল্লমের খোঁচা খেয়ে ভ্যানিশ হয়ে গেল। এ যে অসম্ভব, আজগুবি ব্যাপার, অদ্ভুতুরে কাণ্ড। যে কেউ শুনলে বলবে আষাঢ়ে গপ্প। কিন্তু মাধবপুরের গণ্যমান্য লোকের চোখের সামনেই তো ঘটনাটা ঘটেছে, তারা এই ঘটনা অবিশ্বাস করেন কি করে? ফণী তফাদার বলল, খটকা একটা লেগেছিল। পঞ্চম দৃশ্যে দেখলাম নবীনের পোশাকটা কেমন যেন ঢল ঢল করছে। দুর্যোধন গড়াই বললেন, গলাটাও কেমন যেন চিকন লাগছিল। রামনন্দী বললেন, আমারও মনে হয়েছিল পরের দিকে যে পাঠ করছে সে নবীন নয়, অন্য কেউ, যেন কোনো পাকা আর্টিস্ট। অমন অভিনয় করা ওই হাবা গোবা নবীনের পক্ষে সম্ভব নয়। ফণী তফাদারের পাশেই খটাখট খটাখট শব্দ শুনে চমকে তাকিয়ে দেখল তার পাশে দাঁড়িয়ে ভয়ানক কাঁপছেন নুটু বৈরাগী। তার দুপাটি দাঁত একে অপরকে আক্রমণ করেছে, সেখান থেকেই শব্দটা আসছে। কাঁপুনি সামলে নুটু বৈরাগী কোনো রকমে বললেন, বিপদটা আমারই যে সবচেয়ে বেশি। যাত্রা হোক আর যাই হোক, ভূতটাকে তো খোঁচা মেরেছিলাম আমি। হ্যাঁ, অভিনয়ের কথা ভেবে সে কি অপরাধ মার্জনা করবে? নির্ঘাত আজ রাতে আমার ঘাড় মটকাবে। বাবা গজা, একখানা উপায় বাতলে দিতে পারিস বাবা? গজাতান্ত্রিক চিন্তিত মুখে বলল, ব্যাপারটা বেজায় গোলমেলে নুটুদা। বুঝতেই পারছেন, যে অশরীরী অবলীলায় যাত্রাপালায় অভিনয় করে আচমকা মিলিয়ে যেতে পারে, মায়াবিদ্যায় সে ঘটোৎকচের চেয়েও ওস্তাদ। যে কারোর ঘাড় মটকে দেওয়া তার কাছে জল ভাত। নুটু বৈরাগী রক্তশূন্য মুখে জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, কোনো উপায় নেই ভাই গজা। আমি কি করব এখন? গোলমাল বাঁধালো তো নবীন। আচ্ছা, ভয়ে মূর্ছা গেল কেন? খামোকা ভয় পেলে ভূত ভয়ানক কুপিত হয়, নিজেকে অচ্ছুত বলে মনে করে। এটা মানে তার প্রেস্টিজে লাগে আর কি। তখন তার আর কোনোই কাণ্ডজ্ঞান থাকে না। সবাই মিলে নবীনকে খুব গালমন্দ করতে লাগলো। রামনন্দী বললেন, আমি আগেই বলেছিলাম এই গোবর গণেশকে যাত্রায় নিলে একটা অনর্থ হবেই। নবীন ভেতরে ভেতরে ভয়ানক কুঁকড়ে গেল। সত্যি ভূতটাকে ভালো করে না দেখে ওভাবে অজ্ঞান হওয়াটা তার উচিত হয়নি। তার জন্য গাঁয়ের সবারই খুব অসুবিধা হয়ে গেল।
এবারে ভূতে যদি ভয়ানক একটা কাণ্ড ঘটায়, গাঁয়ের লোক তাকেই দায়ী করবে। দুর্যোধন গড়াই বললেন, বাবা গজা, তুমি ভরসা, একটা কোনো উপায়। দুর্যোধন গড়াইকে বাধা দিয়ে গজাতান্ত্রিক বলল, বিপদে পড়ে সবাই গজার পায়ে পড়ছেন, কিন্তু বরেন দত্ত যখন সকলের সামনে আমাকে বুজরুক বলে গেল, তখন কেউ প্রতিবাদ করেছিলেন? রামনন্দী বললেন, বরেন দত্ত একটা আহাম্মক, ওর কথা বাদ দাও। কেন বাদ দেবো কেন? হ্যাঁ, আজ আপনারা বিপদে পড়ে আমার কাছে ভূত বশীকরণের মন্ত্র জানতে চাইছেন, কালই তো বলবেন বরেন দত্ত জিন্দাবাদ, গজা ভণ্ড। দুর্যোধন গড়াই বললেন, ওহে, বরেন আজ হেরে গেছে তোমার কাছে, ভূতের ব্যাপারটা মেনে নিয়েছে। দেখনি অঙ্কে জট পাকিয়ে কেমন পেন্সিল চিবোচ্ছিল। বলছেন, বলছি মানে দেখে নিও, এখন থেকে বরেন দত্ত তোমায় গুরু বলে মানবে। ফণী তফাদার বলল, বরেন্দা কিন্তু কিছু ভুল বলেননি, বিজ্ঞানের অনেক রহস্যই তো আমাদের অজানা, ঘটোৎকচ ভ্যানিশ হওয়ার কারণটা খুঁজে দেখা উচিত। রামনন্দী বিরক্ত হয়ে বললেন, অনেক হয়েছে ফণী, তুমি আর মাঝখান থেকে কথা বলো না। ফণী তফাদার বলল, বেশ, আমি তাহলে চলি, আপনারা যা ভালো বোঝেন করুন, চল নবীন। ফণী তফাদার বাড়ির পথ ধরল, তার পিছু নিল নবীন। গজা বলল, যাক, আপদটা বিদায় হয়েছে। ভূতে অবিশ্বাসী লোক দেখলে ভূতের মাথায় আবার খুন চেপে যায়। ভূত বশীকরণের ধকল তো বড় কম নয়, তা আপনারা একটু খরচ করতে পারবেন তো? নুটু বৈরাগী বললেন, কিরকম? গজাতান্ত্রিক বলল, বেশি কিছু নয়, এই 2 বস্তা দুধের সর চাল, 3 কেজি ওজনের 2টো পোনা মাছ, একটা নধর পাঁঠা কালো রঙের, আর লিটার 5 দুধ। দুর্যোধন গড়াই বললেন, তুমি কাজে লেগে পড়ো, ওসব জোগাড় হয়ে যাবে। কান অবধি হেসে গজাতান্ত্রিক বলল, যে আজ্ঞে। অঙ্ক আটকে গেলে বরেন দত্তের মাথায় 10টা আগ্নেয়গিরি একসঙ্গে জ্বলে ওঠে। সারা গায়ে 100 কাঁকড়া বিছের দংশন জ্বালা অনুভূত হয়। কান গরম হয়ে যায়, পেট ভুটভাট করে। মাঠে দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করেও ঘটোৎকচ ভ্যানিশের অঙ্কটা না মেলাতে পেরে বরেন দত্ত এই লক্ষণগুলো টের পেলেন। আর এই লক্ষণগুলো প্রকট হয়ে গেলে অঙ্কে আরো গিট পেকে যায়। পেন্সিলের মাথা চিবিয়ে চ্যাপ্টা করে ফেললেও তখন আর অঙ্ক মেলে না। বরেন দত্ত খাতা পেন্সিল ছুঁড়ে ফেলে দিলেন, গায়ের গরম কোটও ছুঁড়ে ফেললেন। এই বাঘা শীতের রাতে গায়ে রইল খালি ধুতি আর পাঞ্জাবি। তিনি হনহন করে হাঁটতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরেই ঠাকুরদার আমলের দোনলা বন্দুকটা কাঁধে ঝুলিয়ে তিনি আবার বেরিয়ে পড়লেন। ঘটোৎকচ ভ্যানিশ রহস্য তাকে সমাধান করতেই হবে। মাধবপুর অজপাড়াগা, চারিদিকে সবুজের বন্যা, বুনো ঝোপ জঙ্গল, ঘন বাঁশের ঝাড়, বড় বড় ঝাঁকড়া গাছ রাতের অন্ধকারকে এখানে এমনিতেই বেজায় ঘন করে তোলে। তার উপর রাতটা আবার শীতের, আকাশে চাঁদ নেই, আলোর চিহ্ন মাত্র কোথাও নেই। অন্ধকার আজ যেন আরো বেশি গাঢ়, ঝিঁঝি ডাকছে সমানে, আর শোনা যাচ্ছে গাছের পাতা থেকে মাটিতে কুয়াশা ঝরে পড়ার টুপটাপ শব্দ। গজাতান্ত্রিকের মনে আজ বেজায় ফুর্তি। তার ফুরফুরে মন ঘুড়ির মতো আকাশে উড়ে যেতে চাইছে। মনের ওজনটা পালকের মতো হয়ে গিয়েছে। গায়ের বিভিন্ন পথে সে সাইকেল নিয়ে ঘুরপাক খাচ্ছে, আর ঘন ঘন ক্রিং ক্রিং করে সাইকেলের বেল বাজাচ্ছে। মিলন মেলা থেকে একটা ভেপু কিনেছিল গজা, সেটাতেও মাঝে মাঝে ফুঁ দিচ্ছে। মনের আনন্দে আজ আর তার ডেরায় ফিরতে ইচ্ছে করছে না। মনের খুশিতে গুনগুন করে গান ধরল গজা, লা 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 তা না 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 না, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। গায়ের বিভিন্ন অনুষ্ঠানে এই গানটা গজা অনেকবার শুনেছে। কে লিখেছিলেন এই গান সে অবশ্য জানে না। গজার মনে হলো আজ তার এই আনন্দের কথা ভেবেই গানটা লেখা হয়েছে। তার মনের পুলকের সঙ্গে সুর আর কথা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ভবিষ্যতের কথা ভেবে অতীতে যিনি গান বাঁধেন তিনি অবশ্যই মহাপুরুষ লোক, নমস্য ব্যক্তি। তার নামটা জানা নেই। গজা ভাবল কবির নাম ঠিকানা জেনে নিয়ে তার বাড়িতে ফুল
আর মিষ্টি পাঠিয়ে দেবে। বরেন দত্তর পেন্সিল চেবানো মুখটা হঠাৎ মনে পড়ায় গজার মনের ফুর্তিটা কয়েক গুণ জাগিয়ে উঠল। গান থামিয়ে হ্যাঁ হ্যাঁ করে বেশ একচোট হেসে নিল সে। গায়ের লোকের কাছে বরেন দত্তর বিজ্ঞানের বেলুনটা চুপসে গিয়েছে। ভূতে বিশ্বাস করছে তামাম গায়ের লোক। গজাতান্ত্রিকের কারবার এবারে আরো ফুলে ফেঁপে উঠবে। মা কালীর মন্দিরটা এবার সে শ্বেত পাথরে বাঁধিয়ে নেবে। এসব ভেবে গজাতান্ত্রিকের খুব আমোদ হলো। খানিক দূর এগিয়ে সাইকেলের আলোয় গজাতান্ত্রিক দেখতে পেল রাস্তার পাশে কি যেন পড়ে রয়েছে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে রয়েছে একটা পা। নিশুত রাতে এই দৃশ্য দেখলে অনেকেরই হয়তো পিলে চমকে যেত, তবে গজার ভয় ডর কম। সে সাইকেল থামিয়ে নেমে পড়ে টর্চ জ্বালালো। কাছে গিয়ে উবু হয়ে বসে পরীক্ষা করে গজা দেখলো ওটা পা নয়, পায়জামা। আংরাখাটাও আছে। ঝোপের মধ্যেই খানিক দূরে রাক্ষসের মুখোশটাও পাওয়া গেল। এগুলো পরেই অ্যাক্ট করছিল ঘটোৎকচ। তার মানে অভিনয় সেরে পোশাক খুলে রেখে ভূতটা পালিয়ে গিয়েছে। ঝোপ জঙ্গল ভেদ করে উঁকি মারা চাঁদের মতো গোঁফদাড়ির জঙ্গলের আড়ালে মুচকি হাসি খেলে গেল গজাতান্ত্রিকের মুখে। পোশাকটা বগল দাবা করে উঠে দাঁড়ালো সে। ঠিক করলো কাল সকালে আংটা দিয়ে বাড়ির সামনের ল্যাম্পপোস্টের গায়ে পোশাকটা ঝুলিয়ে দেবে। ভূতের পোশাক দেখার জন্যে ভিড় একেবারে উপচে পড়বে। প্রণামীর বাক্সটাও ভরে যাবে। ভাগ্য আজ গজার খুবই ভালো। রাক্ষসের মুখোশটা টর্চের আলোয় নেড়ে চেড়ে দেখতে লাগলো গজা। মুখোশটা তার খুব পছন্দ হয়েছে। একবার পরলে কেমন হয়। ছেলেবেলায় পুজোর সময় বাবা মুখোশ কিনে দিতেন। মুখোশ পরে বাবার হাত ধরে দুর্গা ঠাকুর দেখতে যেত গজা। ওহ, সেসব কবেকার কথা। মুখোশটা পরে গজাতান্ত্রিক দেখলো চোখ মুখ খাপে খাপে মিলে গিয়েছে, যেন তার মুখের মাপ নিয়েই বানানো হয়েছে মুখোশটা। এবারে সমস্যা বাঁধল পোশাক নিয়ে। তার সাইকেলের কেরিয়ার নেই, সঙ্গে থলেও নেই। এক হাতে বগল দাবা করে আরেক হাতে এবড়ো খেবড়ো পথে সাইকেল চালানো বেশ কঠিন। ভারসাম্য হারিয়ে উল্টে পড়ার ভয় আছে। অগত্যা পোশাকটা পরেই ফেললো গজা। চটের পায়জামাটা বেজায় ঢোলা বলে ধুতির ওপর দিয়ে চড়িয়ে নিতে অসুবিধা হলো না। ঢোলা আংরাখাটাও পাঞ্জাবি আর কোটের ওপর দিয়ে দিব্যি মাপ মতো বসে গেল। গায়ের চাদরটা গলায় পেঁচিয়ে নিয়ে আপন মনে খিলখিল করে হেসে উঠল গজাতান্ত্রিক। রাক্ষসের মুখোশ পরে সে সাইকেল চালাচ্ছে গ্রামের পথে। আহা, এ দৃশ্য এই রাতে যদি গায়ের লোক দেখত, কতজন যে তাকে ভূত মনে করে ভিড়মি খেত তার ঠিক নেই। যাই হোক, মনের আনন্দে আবার গান ধরে জোরে প্যাডেল ঘোরাতে লাগলো গজাতান্ত্রিক। লোকে বলে সব ভালো যার শেষ ভালো। আজ সন্ধে থেকে গজার সবকিছু ভালো হচ্ছিল ঠিকই, কিন্তু শেষটা ভালো হলো না। গাজনতলার কাছে আসতেই অন্ধকার ফুঁড়ে দুটো লোক ঝাঁপিয়ে পড়লো তার উপরে। একজন তার মুখ চেপে ধরল। গজাতান্ত্রিকের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এ মোটেই ভৌতিক ব্যাপার নয়, নিতান্তই জাগতিক বিষয়। কোনো কঠিন লোকের খপ্পরে পড়েছে সে। গজা বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। হাত পাশে নাড়াতেই পাচ্ছে না। একেবারে তাকে যেন সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে লোক দুটো। দুজনের গায়েই অসুরের মতো শক্তি। গজাতান্ত্রিক টের পেল তার মাথাটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে। ফুলের একটা মিষ্টি গন্ধ আসছে নাকে। খানিক বাদেই সে জ্ঞান হারালো। লোক দুটো গজাতান্ত্রিককে চ্যাংদোলা করে তুলে নিয়ে খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের মোটর গাড়ির পেছনের দরজা খুলে সিটের ওপর যত্ন করে শুইয়ে দিল। একজন বসলো পেছনের সিটে, আর একজন ড্রাইভারের পাশে। স্টার্ট নিয়েই গাড়িটা ঝড়ের গতিতে ছুটতে শুরু করলো। খাটে শুয়ে এপাশ ওপাশ করছিল নবীন। আতঙ্কের রেশ এখনো কাটেনি। টর্চটা বুকের কাছে আঁকড়ে ধরে কান খাড়া রেখে কাঠ হয়ে শুয়ে আছে সে। তার কেবলই মনে হচ্ছে ঘরের মধ্যে কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। নবীন ধরফর করে উঠে বসে টর্চ মেরে চারিদিকে ভালো করে দেখে। না, কেউ নেই। হঠাৎ তার মনে হলো খুট করে যেন দরজা খোলার শব্দ হলো। নবীন লাফ দিয়ে উঠে বসে আবার টর্চ জেলে দেখল, না, মনের ভুল, দরজাটা বন্ধই আছে। কম্বলে মাথা মুড়ে শুয়ে রইল নবীন। খানিক বাদে ঘুম জড়িয়ে এলো চোখে। রাত তখন কত কে জানে। হঠাৎ ঘুম ভেঙে গেল নবীনের। কেউ যেন কথা বলছে।
এই যে শুনছেন? ধর মরিয়ে খাটের ওপর উঠে বসলো নবীন। কে 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 কে? নবীন ঘরের মধ্যে চারিদিকে বনবন করে টর্চ ঘোরালো। না, ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। হঠাৎ খুট করে সুইচ টেপার শব্দ হলো। ঝুল কালি মাখা 60 ওয়াটের বাল্বটা দুম করে জ্বলে উঠল। টিমটিমে হলদে আলো ছড়িয়ে পড়ল ঘরে। এই ভুতুরে কাণ্ড দেখে কড়া শীতের রাতেও ঘামতে লাগলো নবীন। চোখ বিস্ফারিত হলো, মুখ রক্তশূন্য হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। এই যে শুনছেন? আবার সেই কণ্ঠস্বর। নবীন বনবন করে সারা ঘরে চোখ বুলিয়ে কণ্ঠস্বরের মালিককে খোঁজার চেষ্টা করলো। না, ঘরে কেউ নেই। নবীনের কান মাথা ভোঁ ভোঁ করতে লাগলো, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। অনেক সাহস সঞ্চয় করে সে বলল, কে আপনি? কোথা থেকে কথা কইছেন? আপনার কাছেই তো আছি, দেখতে পাচ্ছেন না? নবীনের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, না। রাম নাম করলে ভূত পালায়। জ্ঞান হওয়ার থেকে এই কথা সে শুনে আসছে। নবীনের ইচ্ছে হলো জোরসে রাম রাম বলে। ভয়ে স্মৃতি দুর্বল হয়, বুদ্ধি গুলিয়ে যায়। রামের নামটা কিছুতেই তার মনে পড়ল না। সেই কণ্ঠস্বর আবার বলল, ভারী মুশকিল হলো, আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি। নবীন খেয়াল করে দেখলো এ কথার মধ্যে ভুল কিছু নেই। কথাটা ভেসে আসছে তার দুহাতের মধ্যে থেকে। নবীনের গায়ে এবার জোর কাঁপুনি শুরু হলো। সে ফ্যাসফ্যাসে গলায় বলল, হ্যাঁ, কোথায়? কে যেন নবীনের হাতটা ধরে হ্যান্ডশেকের মতো ঝাঁকিয়ে দিয়ে বলল, এই যে আমি। বাপরে, ভূতের সঙ্গে হ্যান্ডশেক! দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে হাউ মাউ করে উঠে নবীন বলল, দোহাই, ঘাড় মোটকে মেরে ফেলবেন না। ধুত্তেরি, আপনার ঘাড় মটকাতে যাব কোন দুঃখে? আমি কি খুনে না ভূত? খামোকা ভয় পাচ্ছেন কেন? বলছেন কি? ভয় পাবো না? নাকের ডগায় একটা অদৃশ্য কণ্ঠস্বর কথা বলে চলেছে। এমন এমন অশৈলী কাণ্ডের মুখোমুখি কেউ কখনো হয়েছে? আপনার দিক থেকে যুক্তিটা ঠিক, কিন্তু আমার দিকটা ভেবে দেখুন। আমি তো একটা জলজ্যান্ত লোক, রক্ত মাংসের মানুষ। ওদিকে আপনি মনে করছেন আমি ভূত, মানে মৃত অতৃপ্ত আত্মা। এটা ইনসাল্টিং নয় বলুন? এবারে নবীনের কেমন যেন একটু সাহস হলো মনে। কোথাও একটা গোলমাল আছে। সে ছেলেবেলা থেকে শুনে এসেছে ভূত নাকি সুরে কথা বলে। এ যে কথা বলছে মোটেই খোনা গলায় নাকি সুরের কথা নয়, বেশ মিষ্টি সুরেলা গলা। এই রহস্যময় কণ্ঠস্বরের মালিক সত্যি যদি ভূত হতো, তাহলে কি আর এতক্ষণ ডায়ালগবাজি করত? পট করে নিমেষে তার ঘাটটা মটকে দিত। নবীন বলল, ইয়ে মানে আপনি ভূত নন, এ মানুষ। বিলক্ষণ। চোখে দেখতে পাচ্ছেন না তা না হয় বুঝলাম, কিন্তু স্পর্শেও কি অনুভব করতে পারেননি? এই তো হাত মেলালাম আপনার সঙ্গে। আচ্ছা, একবার আমায় ভালো করে জড়িয়ে ধরে দেখুন, হাত বাড়ালেই আমার নাগাল পাবেন। না না, থাক থাক। কোলবালিশ আঁকড়ে ধরে ছিটকে খাটের এক কোনায় সরে গেল নবীন। বলল, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? ওখানেই তো সমস্যা। ভ্যানিশ হয়ে গিয়েছি, কি যে করি এখন? নবীন অবাক হয়ে বলল, আশ্চর্য, এমন আবার হয় নাকি? আমিও কি কম আশ্চর্য হয়েছি মশাই? এভাবে ফেঁসে যাব কে জানতো? আগল দেওয়ার দরজার দিকে চোখ বুলিয়ে নবীন ভয়ে ভয়ে প্রশ্ন করল, আপনি ঘরে ঢুকলেন কি করে? সবাই যেভাবে ঢোকে, দরজা দিয়ে। আপনি যখন তালা খুলে ঘরে ঢুকছিলেন, তখন আপনাকে অনুসরণ করে ঢুকে পড়েছি। বাপরে, এতক্ষণ ছিলেন কোথায়? খাটের তলায়। হ্যাঁ, মানে বড্ড ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আপনার ঘরে যা ইঁদুর, তাণ্ডব নৃত্য করে ঘুমের 12টা বাজিয়ে দিল। তা আমার সঙ্গে আপনার কি প্রয়োজন? মানে একটা বিষয়ে মাফ চাওয়ার আছে। নবীন হাঁ হয়ে গিয়ে বলল, মাফ চাইতে এসেছেন আমার কাছে? আমি কিন্তু ভয় দেখাতে চাইনি আপনাকে। রাক্ষসের মুখোশটা পড়েছিলাম এটা ঠিকই, তা বলে আমায় দেখে আপনি যে ভয়ে অজ্ঞান হয়ে যাবেন এটা ভাবতে পারিনি। আপনি মশাই বেজায় ভীতু। নবীন চোখ কপালে তুলে বলল, আপনি
ঘরে? ওরে বাবা! পারমিশন না নিয়ে সাজঘরে ঢুকে পড়াটা আমার ঠিক হয়নি। এই আচরণের জন্য আমি সত্যি দুঃখিত। আসলে ওই মুখোশ আর পোশাকটা আমার তখন খুব দরকার ছিল। বোকার মতো চোখ মুখ করে চেয়ে রইল নবীন। অদৃশ্য কণ্ঠস্বর বলল, বুঝলেন না, ওই যে ঘটোৎকচের কস্টিউম, ওটাই তো আমাকে লুকিয়ে পড়তে সাহায্য করলো। লুকিয়ে পড়তে মানে? আপনি তো লুকিয়েই আছেন। আরে তখন তো ভ্যানিশ হইনি। বাড়ি থেকে পালানোর পর দুটো লোক আমার পিছু নেয়, মন্দ লোক, দুটোই ডানপিটে, গায়ে একেবারে বেজায় জোর। আমার খোঁজে যাত্রার আসরেও ওরা এসে হাজির হয়েছিল। ওদের চোখে ধুলো দেওয়ার জন্য ঘটোৎকচের পোশাকটা দরকার হয়ে পড়ে। এসব অসম্ভব কথা শুনে নবীনের কানের মধ্যে যেন কয়েক হাজার গুবড়ে পোকা কনসার্ট বাজাতে শুরু করলো। মাথা বোঁ করে ঘুরতে লাগলো। তবে সে অনুভব করলো মনের মধ্যে ভয় ভাবটা অনেকটা কেটে গিয়েছে। হ্যান্ডশেক করে সে বুঝেছে হাতটা কঙ্কালের নয়, আবার সেটা হিমশীতলও নয়, একেবারে রক্ত মাংসের গরম হাত। ও হাত কিছুতেই ভূতের হাত হতে পারে না। তাছাড়া অদৃশ্য লোকটা যেভাবে কথা বলে যাচ্ছে তাতে লোকটার কোনো দুরভিসন্ধি আছে বলেও তো মনে হচ্ছে না। লোকটার গলার মধ্যে এমন একটা সারল্য আছে যে তার কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। নবীনের মনে হলো একটা লোকের ভ্যানিশ হয়ে যাওয়া খুব কি আশ্চর্য ব্যাপার। জামার দাগ ভ্যানিশ করে দেওয়া যায়। জাদুকরেরা খেলা দেখাতে গিয়ে চোখের সামনে কত কিছু হাপিস করে দেয়। লোকে বলে এর পেছনে বিজ্ঞান আছে। বিজ্ঞান আজকে উল্কার গতিতে ছুটছে, এ কথা বরেন দত্ত হামেশাই বলে থাকেন। বিজ্ঞানের এই বাড়বাড়ন্ত যুগে একটা মানুষের ভ্যানিশ হয়ে যাওয়া কি খুব কঠিন ব্যাপার? লোকটাকে পটিয়ে ভ্যানিশ হওয়ার কৌশলটা জেনে নিতে পারলে মন্দ হয় না। নবীন প্রশ্ন করল, আপনি কি তাহলে আমার হয়ে ঘটোৎকচের অভিনয় করে গেলেন? কি করব বলুন, আপনি তো মূর্ছা গিয়ে সব গোল পাকিয়ে দিলেন। আমি যদি স্টেজে না উঠতাম আপনাদের যাত্রা তো ভণ্ডুল হয়ে যেত। হঠাৎ একটা জমজমাট যাত্রা বন্ধ হয়ে গেলে পাবলিক পিটিয়ে আপনাদের ছাতু বানিয়ে দিত, সেটা জানেন? আপনাদের যে বাঁচিয়ে দিলাম সেজন্য একটা ধন্যবাদ দিতে পারেন। কিন্তু আপনি ভ্যানিশ হলেন কখন? অদৃশ্য মানুষ উত্তর দিল, ওই ঘটোৎকচের পোশাক পরে মঞ্চে উঠে তো দিব্যি অভিনয় করছিলাম। আপনি বোধহয় অবাক হচ্ছেন সংলাপটা মুখস্থ বললাম কি করে। এর মধ্যে ভৌতিক বা অলৌকিক কোনো বিষয় নেই। আসলে পালাটা আমি আগেই পড়েছি। পড়লেন কোথায়? ওই সাহিত্য দর্পণ পত্রিকার পুজো সংখ্যায় বেরিয়েছে। আপনি জানেন না? বেশ ভালো পালা, পাকা হাতের লেখা। অভিনয় হলো আমার প্যাশন। যে কোনো পার্ট মুখস্থ করতে আমার বেশি সময় লাগে না। আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম চরিত্রে নিয়মিতই অভিনয় প্র্যাকটিস করি। দর্শকদের রিয়াকশন দেখে মনে হয়েছে আমি ভালোই অভিনয় করছিলাম। কিন্তু ভ্যানিশ সেটা কি করে সম্ভব হলো? ওই যে কর্নেট পাঠ করছিল যে লোকটা, এক পুরুষ ঘাতিনি নিয়ে ছুটে এসে বুকের মধ্যে যেই খোঁচা মারল, ওই তখনই কাণ্ডটা ঘটে গেল। তাই শুনেছি বটে, কিন্তু এমনটা কি সম্ভব হতে পারে কখনো? এমনিতে কি আর হয়েছে, তার পেছনে লজিক আছে, সায়েন্স আছে। উৎসাহিত হয়ে নবীন বলে, কারণটা আপনি জানেন? বাবা জানে। আপনার বাবা? তিনি বিখ্যাত লোক, নাম শোনেননি? বিরাট প্রতিভা, বিজ্ঞানী গগন সেন। সকলের চোখের সামনে থেকে ভ্যানিশ হওয়ার উপায় যখন বের করেছেন তখন নিশ্চয়ই দৃশ্যমান হয়ে ফিরে আসার উপায়টাও রেখেছেন। আমার হাতে যন্ত্রটা আছে, কিন্তু অপারেশনগুলো আমি ঠিক জানি না। নবীন উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, বলেন কি? অদৃশ্য হওয়ার যন্ত্র কোথায়? জবাবে কণ্ঠস্বর বলল, আরে মশাই, দেখবেন কি করে? ওটা তো আমার হাতে, এক গাদা বোতামের মতো সুইচ, কোনটা দিয়ে যে কি হয় কে জানে। তখন থেকে আমি দৃশ্যমান হওয়ার চেষ্টা করছি, পারছি না। আপনার সঙ্গে কথা বলতে বলতে তখন খুটখাট করে বোতাম টিপে চলেছি, কোনো কাজ হচ্ছে না। মোবাইল আছে আপনার? বাবাকে ফোন করেই তো জেনে নিতে পারেন। আরে আচ্ছা, আহাম্মক লোক তো আপনি। বাবার জন্যেই তো বাড়ি থেকে পালিয়েছি, এখন কি ফোন করে ধরা দেব? সে কি, বাড়ি থেকে পালালেন কেন?
বাবা ভালোবাসে না আপনাকে? ভালোবাসবে না মানে? বংশের একমাত্র ছেলে, শিবরাত্রি সলতে। তাহলে পালালেন যে? বাবা চান আমি সায়েন্স পড়ি, বিজ্ঞানী হই। সায়েন্স আমার আবার ভালো লাগে না। নবীন মাথা চুলকে বেশ সংকোচের সঙ্গে বলল, আপনি অঙ্কে কি খুব কাঁচা? অদৃশ্য কণ্ঠস্বর বেশ রেগে গিয়ে বলল, কি বললেন? নবীন গলা খাটো করে বলল, না, সবাই বলে অঙ্কে মাথা না থাকলে বিজ্ঞান পড়া যায় না। ওরে বাবা, সেসব নয়। জানেন, অঙ্কে কখনো আমি 100 তলায় নম্বর পাইনি। তাহলে বিজ্ঞান পড়তে কি অসুবিধা? আরে আপনি তো আচ্ছা বেয়ারা লোক, অঙ্কে ভালো হলেই বিজ্ঞান পড়তে হবে? কে মাথার দিব্যি দিয়েছে বলুন তো? আমি থিয়েটার নিয়ে লেখাপড়া করতে চাই, অভিনেতা হব। এসব কথা শুনলে বাবা ঠ্যাঙাবেন, সেই জন্যই বাড়ি থেকে পালিয়েছি। নবীন বলে, তাহলে তো ভালোই হয়েছে ভ্যানিশ হয়ে আছেন, আপনার বাবা আপনাকে খুঁজে পাবেন না। ধুর মশাই, ভ্যানিশ হওয়ার হ্যাপাটা অনেক, নিজে ভ্যানিশ হলে বুঝতেন। কেন? বেশ তো মজা। অদৃশ্য কণ্ঠস্বর ঝাঁঝের সঙ্গে বলল, এর মধ্যে মজা কোথায় দেখলেন? হ্যাঁ, এই ধরনের ভৌতিক জীবন ভালো লাগে না কি মশাই? কারোর সঙ্গে কথা বলার উপায় নেই, যার সঙ্গে কথা বলতে যাচ্ছি সে ভূত ভেবে চিত হয়ে পড়ছে। কি কুক্ষণে যে বাবার কোট পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন কি জানি যে পকেটে এইসব জ্ঞানাকল রয়েছে? আরে এটাও জানতাম না মশাই, যন্ত্রটা সক্রিয় হলে লোকে ভ্যানিশ হয়ে যায়। বলি আরে আপনাদের কর্ণের, অস্ত্রটা নিয়ে ছুটে এসে মারবি তো মার, একেবারে কোটের বুক পকেটে রাখা যন্ত্রটার ওপরই খোঁচাটা মারল। বোধহয় একেবারে মোক্ষম সুইচটাতেই মেরেছে, তারপরেই যন্ত্রটা অ্যাক্টিভেটেড হয়েছে। ব্যাস, আমিও ভ্যানিশ হয়ে গিয়েছি। আরে এখন যে কি করে যন্ত্রটাকে নিষ্ক্রিয় করি? আচমকা ধপ করে একটা টিকটিকি সিলিং থেকে খসে নবীনের মাথায় পড়ে মাটিতে ছিটকে পড়ল। নবীনের মাথার ভেতরে চিরিক করে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। আঁতকে উঠে নবীন বলল, বাপরে! অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, আশ্চর্য! নবীন মাটিতে পড়া টিকটিকিটাকে দেখে আঁশটে মুখ করে বলল, মাথায় টিকটিকি পড়লো, এর মধ্যে আশ্চর্যের কি দেখলেন? মাথায় টিকটিকি পড়া কি ভালো? টিকটিকি কি আর এমনি পড়েছে? সিলিংয়ের দিকে দেখুন। নবীন ভয় পেয়ে বলল, কি? কোথায়? ওই যে আপনার মাথার উপরে। নবীন ঘাবড়ে গিয়ে চকিতে চোখ তুলে ওপরে তাকালো। সিলিংয়ের গায়ে একটা আরশোলা একেবারে স্থির হয়ে বসে আছে, অদূরে একটা গোটা টিকটিকি। তার মতিগতি দেখে বোঝাই যাচ্ছে এখনই কপাত করে আরশোলাটাকে খেয়ে ফেলবে। এ দৃশ্য নবীনের কাছে নতুন কিছু নয়। খাটে শুয়ে নিজের দুঃখের কথা ভাবতে ভাবতে নবীন প্রায়ই দেখে টিকটিকি আর আরশোলার খেলা। এর মধ্যে আর আশ্চর্যের কি আছে? নবীন ভেবে পেল না। সে বিরক্তির সঙ্গে বলল, টিকটিকির আরশোলা ধরা ও আমি ঢের দেখেছি। চুপ, মন দিয়ে দেখুন। ফিসফিস করে কথাটা বলল অদৃশ্য কণ্ঠস্বর। কথাটা শুনে নবীনের মনের মধ্যে কেমন একটা ভয়ের অনুভূতি হলো। সে হাঁ হয়ে ওপরের দিকে চেয়ে রইল। আরশোলার দিকে সামান্য এগোতেই টিকটিকিটা সিলিং থেকে খসে ধপ করে খাটের ওপর এসে পড়ল। নবীন ঠিক সময় মাথা সরিয়ে না নিলে আবার টিকটিকি তার মাথায় এসে পড়ত। নবীন বোকার মতো বলল, টিকটিকি পড়ে গেল। এমনি পড়েনি, কারণ আছে। এতক্ষণ গলার শব্দটা আসছিল সামনে থেকে। নবীন খেয়াল করে দেখল এবার শব্দটা আসছে জানলার ওপর থেকে। বাবা, আপনিও টিকটিকির মতো দেওয়াল বাইছেন নাকি? চুপ করুন! চাপা গলায় ধমক দিল অদৃশ্য কণ্ঠস্বর। এবার খপাত করে একটা শব্দ হলো। নবীন অবাক হয়ে দেখলো আরশোলাটা সিলিংয়ের গা থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। তারপরেই ঝুপ করে একটা শব্দ। নবীন বুঝলো অদৃশ্য মানুষ জানলা থেকে লাফিয়ে পড়ল মেঝেতে। তারপরেই খিলখিল করে হাসির শব্দ। নবীন বোকার মতো চেয়ে রইল। হাসি থামিয়ে অদৃশ্য কণ্ঠস্বর বলল, সাব্বাস গগন সেন, আমার গ্রেট ড্যাড, দেখুন কাণ্ড। আরশোলাটা উড়ে এসে নবীনের কোলের ওপর পড়ল। বাপরে মারে বলে হাউ মাউ করে উঠল নবীন। আরশোলাতেও ভয় পান বুঝি? ইয়ে বিচ্ছিরি একটা পোকা। ভয় নেই, ওর জারি জুড়ি শেষ হয়ে গেছে, আর ট্যাফও করবে না। মেরে ফেললেন? এক প্রকার মেরে ফেলাই বলতে পারেন, পেট থেকে চিপটা খুলে নিয়েছি। তার মানে? আরশোলাটা আসল নয়, নকল। ওর নাম টুকটুকি। নবীন হতভম্ব হয়ে গিয়ে বলল, তেলা পোকার আবার টিকটিকি হয় কি করে?
টিকটিকি নয় মশাই, টুকটুকি। নামটা বাবার দেওয়া, আরশোলাটাও ওনার তৈরি। ম্যাগ, আপনার বাবা আরশোলার কারবারি? এই যে বললেন বিজ্ঞানী। আরে নাক শীট করছেন কেন? গগন সেন ছাড়া এমন অসামান্য জিনিস কারো পক্ষে তৈরি করা সম্ভব নয়। টুকটুকি কি চিজ আপনি জানেন? ও হলো স্পাই তেলাপোকা, ছোট একটা রোবট, যেখানে সেখানে উড়ে গিয়ে ঘুলঘুলে দিয়ে ঘরে ঢুকে যে কারোর হাঁড়ির খবর টেনে আনতে পারে। দুটো সুর দিয়ে কন্টিনিউয়াস সিগন্যাল পাঠায়, সেটাকে ডিকোড করলে কম্পিউটারের মনিটরে ছবি ভেসে ওঠে। আর টিকটিকি যে সিলিং থেকে ছিটকে পড়ল, তার কারণটা বুঝলেন? এসব শুনে হাঁ হয়ে গিয়েছে নবীন। বোকার মতো সে দুদিকে মাথা নাড়ল। ওটা একটা ডিফেন্স মেকানিজম। ধারে কাছে কিছু এসে পড়লে টুকটুকির গা থেকে হালকা একটা বিদ্যুৎ তরঙ্গ বেরোয়। ওটা টিকটিকির মতো ছোট জীবকে ঘায়েল করার পক্ষে যথেষ্ট। আমার আপনার অবশ্য কিছু হবে না। আপনার বাবা তো সাংঘাতিক লোক, বুঝতেই পাচ্ছেন, পালানোর পথ নেই। তার মানে আপনার খোঁজেই আপনার বাবা ওই তেলাপোকাটাকে পাঠিয়েছেন? ঠিক বলেছেন। সাধুচরণদা, কালীচরণদার ওপর বাবা পুরোপুরি ভরসা রাখতে পারেননি। সাধুচরণ, কালীচরণ, তারা আবার কারা? একসময় ডাকসাইটে লেঠেল ছিল দুজনে, এখন বাবার আর্মি। আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আমার সঙ্গে গিয়েছিল ওরা। ওই বাবাই ওদের যেতে বলেছিলেন। বাবা ভাবেন আমি সেই ছোটটিই আছি। আমি বাথরুমে যাচ্ছি বলে হল থেকে বেরিয়ে এসে পালিয়েছি। রেল স্টেশনগামী একটা বাসে চেপে বসি, আমাকে সিনেমা হল থেকে উঠে আসতে দেখে ওদের নিশ্চয়ই খটকা লেগেছিল। ওরা আমার পিছু নেয়। শেষ পর্যন্ত আমার খোঁজ করতে করতে ওরা আপনাদের যাত্রার আসরে এসে হাজির হয়। ওদের চোখে ধুলো দেওয়ার জন্যই তখন ঘটোৎকচের পোশাকটা খুব জরুরি হয়ে পড়ে। দেখুন, সাধুচরণদা ও কালীচরণদাকে বোকা বানাতে পারলেও টুকটুকির হাতে তো আমি ধরা পড়ে গেলাম। কিন্তু আপনি যে বললেন রোবট তেলাপোকাটা আপনি অচল করে দিয়েছেন। আমার ধারণা টুকটুকির পাঠানো সিগন্যাল থেকে তার আগেই বাবা আমার হদিশ জেনে ফেলেছে। তা এখন কি করবেন? দীর্ঘশ্বাস ফেলে অদৃশ্য কণ্ঠস্বর বলল, এখান থেকে পালাতে পারতাম, কিন্তু ধরা দিতে হবে। ভ্যানিশ হওয়ার জন্যই সমস্যাটা ঘোরালো হয়ে গেল। ভেবেছিলাম যন্ত্রটার সুইচ হাতড়াতে হাতড়াতে নিজেই দৃশ্যমান হওয়ার উপায়টা বার করে ফেলব। অনেকক্ষণ ধরে তো সে চেষ্টাটাও করছি, পারলাম না। এখন দৃশ্যমান হতে গেলে বাবার সাহায্য দরকার। নবীন কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ বলল, আপনার নামটা জানতে ইচ্ছে করছে। আমার নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ সেন। আমি বয়সে আপনার চেয়ে অনেক ছোট। আমার নাম ধরে আপনি ডাকতেই পারেন। আপনি বাদ দিয়ে তুমি করে বলবেন। আপনার নাম আমি জানি, আমি আপনাকে নবীনদা বলে ডাকবো। নবীন খুশির গলায় বলল, বিলকুল,